গার্মেন্টস বা তৈরি পোশাক যেখানে লেবার অনেক বেশি ব্যবহার করা হয় বা ব্যবহার প্রয়োজন হয়, সেই লেবার ইন্টেন্সিভ টেকনোলজি গুলো গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলো এত বেশি ফ্লারিশ করেছে কিন্তু এই কারণে যে এখানে লেবার ইন্টেন্সিভ টেকনোলজি এখানে ইউজ করার সুযোগ আছে, যেহেতু আমাদের দেশে লেবারের অনেক সহজলভ্যতা আছে। এই জন্য কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা এত বেশি ফ্লারিশ করেছে। তারপরে এরপরে আসো অর্থনীতির তৃতীয় যে মৌলিক সমস্যা, অর্থাৎ কার জন্য উৎপাদন করা হবে। যে অর্থনীতির মৌলিক সমস্যার যে তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে যে কার জন্য উৎপাদন করা হবে। যে উৎপাদিত দ্রব্য সামগ্রী সমাজের কোন শ্রেণীর জনগণ ভোগ করবে তা কিন্তু নির্ধারণ করতে হবে। তো বিভিন্ন অর্থ ব্যবস্থায় বন্টন ব্যবস্থা বিভিন্ন রকম থাকে। যেমন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে সরকারি কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আহ আহ, অবাধ কোনো দ্রব্যের দামটা নির্ধারিত হয়। আবার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকে সেই দেশের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এবং সরকার উভয় কি সম্মিলিতভাবে সে দেশের ইকোনমিটা পরিচালিত করে। আর ইসলামী অর্থ ব্যবস্থায় আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সামাজিক সম্পদ এবং যে আয়ের সেটা কিন্তু সুষম বন্টন নিশ্চিত করা হয়। সুতরাং উৎপাদিত দ্রব্য সামগ্রী কার জন্য উৎপাদিত হবে এবং সেটা কিভাবে বন্টন করা হবে, সেটা কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি মৌলিক সমস্যা। এখন যে অর্থনৈতিক সম্পদের যে বন্টন সেটা সুষম হবে কিনা, সেটা নির্ভর করে যে সম্পদ দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে কিনা। মূলত সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমেই কিন্তু সামাজিক যে কল্যাণ সেটা সর্বোচ্চ করা সম্ভব। তো উৎপাদিত দ্রব্যের সুষম বন্টনের মাধ্যমে সামাজিক কল্যাণ বৃদ্ধি করা সম্ভব। আর এই কারণে উৎপাদন উৎপাদন এবং ভোগ দুটো ক্ষেত্রেই কিন্তু দক্ষতা অর্জন করা প্রয়োজন। যে সম্পদের কাম্য বন্টনের দ্বারা উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কিন্তু দক্ষতা অর্জন করা সম্ভব। তাছাড়া সম্পদের উৎপাদনের ক্ষেত্রেও যদি দক্ষতা অর্জিত হয়, আবার ভোগের ক্ষেত্রেও যদি দক্ষতা অর্জিত হয়, তাহলে ধরে নিতে হবে যে সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হবে। তো আহ অর্থনীতির যে তৃতীয় মৌলিক সমস্যা তার জন্য উৎপাদন করা হবে, সেই বিষয়টা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের সম্পদের বন্টন সুষম হবে কিনা সেটা নির্ভর করে সম্পদটা কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে তার উপরে। এবং এই সম্পদের দক্ষ ব্যবহারের উপরেই কি কি নির্ভর করে, সমাজের যে কল্যাণ সেটা নির্ভর করে। এখন উৎপাদিত যে দ্রব্য সেটার সুষম যদি বন্টনটা যদি সুষম হয়, তাহলে কিন্তু সামাজিক কল্যাণটাও কি হবে, সর্বোচ্চ হবে বা বৃদ্ধি করা সম্ভব। এজন্য কি করতে হবে, উৎপাদনের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে, আবার ভোগের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। তো এই দুটো ক্ষেত্রে যদি দক্ষতা অর্জন হয় তাহলে কিন্তু সম্পদের কাম্য বন্টন সম্ভব। আর দুটো ক্ষেত্রেই যদি সম্পদের দক্ষতা অর্জিত হয় তাহলে কি হবে, সামাজিক কল্যাণও কিন্তু সর্বোচ্চ হবে। তো কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাজেট রেখা এবং কি নিরপেক্ষ রেখার সাহায্য নিতে হয়। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে দুটো দ্রব্য এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন এখানে দেখানো হয়েছে। এখানে এবি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা, তারপরে এম এন হচ্ছে বাজেট রেখা, এবং আইসি হচ্ছে কি ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা। আমরা কি বলেছি, যে উৎপাদন সম্ভাবনা রেখা, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি যে সম্পদের যে দক্ষ বন্টন এবং সেই বন্টনটা সুষমভাবে সম্পদের দক্ষ বন্টন এবং সামাজিক কল্যাণ কিভাবে সর্বোচ্চ করা সম্ভব সেটা আমরা দেখাতে পারি এই তিনটা রেখার মাধ্যমে। যে চিত্রে দেখা যাচ্ছে যে এখানে ও এক্স অক্ষে কি দেখাচ্ছে, ও এক্স এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে কি দেখাচ্ছে, ওয়াই দ্রব্য। এখন এখানে কি এবি
উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর তারপরে আইসি হচ্ছে নিরপেক্ষ রেখা, এবং এমএন হচ্ছে বাজেট রেখা। এখন চিত্রে কি দেখাচ্ছে যে এই তিনটা রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে কি হবে, সেই বিন্দুতে সর্বাধিক দক্ষতা অর্জন করে উৎপাদন সম্ভবপর হবে, এবং আহ, ভোক্তার কি উপযোগ সর্বোচ্চকরণের মাধ্যমে সামাজিক কল্যাণটা নিশ্চিত হবে। কাজেই যে বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখা, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শ করবে সেই বিন্দুতেই সম্পদের বন্টনটা সুষম হবে, উৎপাদন ক্ষেত্রে সর্বাধিক দক্ষতা অর্জন হবে, এবং বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দুর মাধ্যমে উপযোগ সর্বোচ্চকরণের মাধ্যমে সামাজিক কল্যাণটা নিশ্চিত হবে। কাজেই আমরা এখানে কি দেখতে পাচ্ছি, উৎপাদন সম্ভাবনা রেখা যে এ বি, বাজেট রেখা এম এন এবং নিরপেক্ষ রেখা আইসি, এগুলো কি হয়েছে, এগুলো ই বিন্দুতে স্পর্শ করেছে। কাজেই এই বিন্দু সম্পদ ব্যবহারের যে কাম্য বিন্দু সেটা নির্দেশ করছে। কাজেই আমরা যদি বলি যে কার জন্য উৎপাদন করা হবে, এটা এই সমস্যা, অর্থনীতির এই সমস্যাটা সমাধানের জন্য আমরা উৎপাদন সম্ভাবনা রেখা, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্য নিতে পারি, যেটা কি দেখাবে, যেটা উৎপাদনের দক্ষতার সাথে কতটুকু উৎপাদন হবে, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সামাজিক যে কল্যাণ সেটা সর্বোচ্চ করা সম্ভব হবে এই তিনটা রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে যদি উৎপাদন করা সম্ভবপর হয়। তাহলে অর্থনীতির যে তিনটি মৌলিক সমস্যা, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে এবং কিভাবে উৎপাদন করা হবে, সেই তিনটা সমস্যার কিন্তু আমরা বিস্তারিত জানলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এর ব্যাকগ্রাউন্ডে তো অনেকগুলো তোমাদের পড়ার মানে পড়াগুলো অলরেডি হয়ে গিয়েছে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আগের ক্লাসে পড়িয়েছি। তারপরে আজকে হচ্ছে সম উৎপাদন রেখাটা পড়ালাম, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন সেটাও আগে পড়িয়েছি। এই জিনিসটা বোঝানোর জন্য এর ব্যাকগ্রাউন্ডে আমাকে ওগুলো পড়াতে হয়েছে। এগুলো যদিও বিভিন্ন অধ্যায়ে আছে, কিন্তু ওগুলা অ্যাপ্লিকেশন যেহেতু এখানে আছে সেজন্য আমার কিন্তু ওগুলো পড়াতে হয়েছে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা আর একটু বিষয় একটু রিভিশন দিই, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর কথা বললাম, এখন আমরা বিভিন্ন ইকোনমিক সিস্টেম পড়েছি, তাই না? সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, তারপরে ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, তারপর সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, তারপরে মিক্সড ইকোনমিক সিস্টেম, আর একটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। তো এই চারটি অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে আমার অর্থনীতির যে মৌলিক সমস্যা, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ হোয়াট, হাউ, ফর হুম, এই তিনটা সমস্যার কিভাবে সমাধান হয় আমরা এটা আগেও পড়েছি। আজকে একটু জাস্ট রিভিশন দিচ্ছি যে ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে কিভাবে অর্থনীতির যে মৌলিক সমস্যা সেটা সমাধান হয়। যে আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম হচ্ছে এমন এক ধরনের ইকোনমিক সিস্টেম যেখানে প্রত্যেক ভোক্তা তার ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ করতে পারে। তাহলে বন্টনটা কিভাবে হচ্ছে, যে একজন ভোক্তার সামর্থ্য এবং ইচ্ছা অনুযায়ী সে যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ করতে পারছে। অন্যদিকে একজন উৎপাদনকারীও স্বাধীনভাবে পণ্য উৎপাদন এবং বিক্রয় করতে পারছে, অর্থাৎ উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই কি স্বাধীনতা বিদ্যমান রয়েছে। তো এই ধরনের ইকোনমিক সিস্টেমে ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে সমন্বয় সাধনের যে কাজ সেটি করে হচ্ছে আহ তোমার স্বয়ংক্রিয় যে দাম ব্যবস্থা। এখনই
আচ্ছা, এই ধরনের অর্থ ব্যবস্থায় ভোক্তা এবং উৎপাদনকারী অর্থাৎ বিক্রেতার মধ্যে যে সমন্বয় সাধনের কাজ, সেটা কি করে? অটোমেটিক যে প্রাইস সিস্টেম অর্থাৎ একটা অদৃশ্য হাতের মাধ্যমে। তো এই অদৃশ্য যে অটোমেটিক প্রাইস সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয়, একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়। সেই দামের ভিত্তিতেই কিন্তু অর্থনীতির যে মৌলিক সমস্যা সেটা কিন্তু নির্ধারিত হয়। যে একজন ভোক্তা কোন ধরনের দ্রব্যগুলো তার বেশি চাহিদা সোসাইটিতে, সেই দ্রব্যগুলো বেশি উৎপাদন করা হবে। উৎপাদনকারীর লক্ষ্য থাকবে যত বেশি সে মুনাফা করতে পারে, অর্থাৎ একটা দ্রব্য কম খরচে যেন সে বেশি দামে বিক্রয় করতে পারে। একজন উৎপাদনকারীর চাহিদা কিন্তু সেটাই থাকবে। এভাবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার ফলে বা দর কষাকষির ফলে স্বয়ংক্রিয়ভাবে একটি দাম স্থির হবে। মূলত কি হয়, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিন্তু দ্রব্যের দামটা নির্ধারিত হচ্ছে, এবং সেই দামে একটা পণ্যের উৎপাদন, বন্টন, ভোগ এবং হচ্ছে বিনিময়, সেই সমস্যাটার কিন্তু সমাধান হচ্ছে। তাহলে আমার ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে ক্রেতা আহ, যে পছন্দ সেটা চাহিদার উপরেই ভিত্তি করে একজন উৎপাদনকারী কি কি পণ্য উৎপাদন করবে তা কিন্তু ঠিক করে। আবার একজন উৎপাদনকারী উপকরণের কি কি সমন্বয় ব্যবহার করবে সেটার দিকে সে খেয়াল করবে, সেই উপকরণটা কতখানি সহজলভ্য এবং সে সর্বনিম্ন খরচে সেটা উৎপাদন করতে পারছে কিনা। কাজে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে কি দেখছি, যে একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অটোমেটিক প্রাইস সিস্টেমের মাধ্যমে অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো অর্থাৎ কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে, সেটা কিন্তু সমাধান হচ্ছে। যে কারণ এখানে হচ্ছে একটা প্রাইস সিস্টেমটা হচ্ছে একটা অদৃশ্য হাতের মতো, অর্থাৎ এখানে একটা প্রাইসটা একটা সিগন্যাল হিসেবে কাজ করছে, এবং এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কি হয়, যে দ্রব্যের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হচ্ছে, এবং সেই দামের মাধ্যমে অর্থনীতির যে মৌলিক সমস্যা, সেই মৌলিক সমস্যাটা সমাধান হচ্ছে। এরপরে আসো যে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেমে কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যে আমরা এর আগে জেনেছি যে সোশ্যালাইজড ইকোনমিক সিস্টেম হচ্ছে এমন এক ধরনের ইকোনমিক সিস্টেম যেখানে ব্যক্তি মালিকানার পরিবর্তে কি হয়, রাষ্ট্রীয় মালিকানাটা স্বীকৃত। অর্থাৎ সমাজের যে মৌলিক অর্থনৈতিক কার্যক্রম অর্থাৎ উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, সেটার কি হয়, সেটার ক্ষেত্রে ভোক্তা এবং উৎপাদকের স্বাধীনতার পরিবর্তে কি হয়, রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণ সেটা বিদ্যমান থাকে। এক্ষেত্রে ভোক্তা তার ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ করতে পারে না। অন্যদিকে উৎপাদকও কি হয়, উৎপাদকও তার চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে না, বরং সমাজে কোন দ্রব্য কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে এবং কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে ইত্যাদি সকল সমস্যার ক্ষেত্রে বা সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন। তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখতে পাচ্ছি মৌলিক অর্থনৈতিক সমস্যা কিভাবে সমাধান হয়। এখানে হচ্ছে কি হয়, যে ব্যক্তি স্বাধীনতার পরিবর্তে এখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা এখানে কাজ করে। এখানে ব্যক্তিগত উপযোগ বা মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরঞ্চ সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের লক্ষ্যকে সামনে রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালিত এবং হচ্ছে নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর হচ্ছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে মৌলিক সমস্যার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি খাত এবং বেসরকারি খাত কি পাশাপাশি অবস্থান করে। এক্ষেত্রে উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সরকারি হস্তক্ষেপও কিন্তু বজায় থাকে। যে অধিকাংশ উৎপাদন কার্যক্রম ব্যক্তি মালিকানাধীনে উৎপন্ন হলেও বৃহৎ এবং ভারী যে শিল্পগুলো রয়েছে এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো কি হয়, সরকারি উদ্যোগের উপরে নির্ভর করে। যে ব্যক্তি মালিকানাধীন উৎপাদনের যে কার্যক্রম সেটা আহ পরিচালিত ব্যক্তির মালিকানায় পরিচালিত হলেও বা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হলো, অন্যদিকে সরকারি উদ্যোগে যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় সেটার উদ্দেশ্য থাকে হচ্ছে সামাজিক কল্যাণটাকে সর্বোচ্চ করা। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ এবং সম্পদের উপরে ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা দুটি কিন্তু পাশাপাশি অবস্থান করে। তো এই ধরনের ইকোনমিক সিস্টেমে সম্পদের মালিকানা এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা স্বীকৃত থাকলেও সম্পদ এবং আয় বন্টনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণও কিন্তু
আংশিকভাবে কার্যকর থাকে। তাহলে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কি দেখতে পাচ্ছি, মৌলিক অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হয়। এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা সমাধানের ক্ষেত্রে তোমার সরকারি খাত এবং বেসরকারি খাত দুটোই কিন্তু পাশাপাশি অবস্থান করে। তারপরে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক যে মৌলিক সমস্যাগুলো সেটা সমাধান কিভাবে হয়, কোরআন এবং সুন্নাহর কি নির্দেশিত যে বিধিবিধান সেই অনুযায়ী। যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ করতে পারে না, আবার একজন উৎপাদক উৎপাদনের ক্ষেত্রে তার ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে না। এক্ষেত্রে উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত যে বিধিবিধান সেটা অনুসরণ করতে হয়, এবং সেই বিধিবিধান অনুযায়ী সমস্ত অর্থনৈতিক কার্যক্রম কিন্তু পরিচালিত হয়। ঠিক আছে। তাহলে এখানে অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, সেটা কি, আহ, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী অর্থাৎ বিধিবিধান অনুযায়ী সেটা সমাধান হবে। ঠিক আছে, সবাই শুনতে পেরেছো? জি ম্যাম, শুনতে পেয়েছি। হ্যাঁ। তাহলে আজকে আমরা অর্থনীতির যে মৌলিক তিনটা সমস্যা, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে সেটা জানলাম। সেটা জানতে গিয়ে আমরা সমউৎপাদন রেখা এবং সমবায় রেখা কাকে বলে এই রেখা দুটোর বৈশিষ্ট্য জানলাম, এবং উৎপাদকের ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে সেটা জানলাম। তারপরে যে আমাদের যে অর্থনীতির মৌলিক সমস্যা, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এটা বিস্তারিত আমরা ব্যাখ্যা দেখলাম। যে কি উৎপাদন করা হবে সেটা সমাধান করার জন্য আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সাহায্য নিতে হয়। কিভাবে উৎপাদন করা হবে সেটার জন্য আমাদেরকে সমউৎপাদন রেখার সাহায্য নিতে হয়, এবং কার জন্য উৎপাদন করা হবে সেটার জন্য আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা, তারপরে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্য নিতে হয়। তারপরে আমরা এটা একটু রিভিশন দিলাম যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো সেটা কিভাবে সমাধান হয়। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, হ্যাঁ, তবে খুবই অল্প জি পরিসরে। ম্যাম। ওকে, জি আল্লাহ ম্যাম। হাফেজ।